নমস্কার। শুরু করছি আজকের গল্প পাঠ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শেষের পরিচয়। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ ৬ষ্ঠ পর্ব। শুনতে থাকুন শেষের পরিচয়। রেণু এখনো শুনে নাই, কিন্তু শুনিতে তাহার বাকি থাকিবে না। তখন সেও হয়তো এমনি নীরবেই ক্ষমা করিবে। তাহার পরে কাহার রাগ নাই, অভিমান নাই, ব্যথা দিতে এতটুকু কটাক্ষ পর্যন্ত কেহ করে নাই। দুঃখের দিনে সে যে দয়া করিয়া তাহাদের খোঁজ লইতে আসিয়াছে, ইহাতেই সকলে কৃতজ্ঞ। ব্যস্ত হইয়া ব্রজবাবু স্বহস্তে দিতে আসিয়াছিলেন তাহাকে বসিবার আসন, যেন অতিথির পরিচর্যায় কোথাও না ত্রুটি হয়, অর্থাৎ পরিপূর্ণ বিচ্ছেদের আর বাকি কিছু নাই। চলিয়া আসিবার কালে সবিতা এই কথাটাই নিঃসংশয়ে জানিয়া আসিল। রেণু জানে তাহার পিতা নিঃস্ব। সে জানে তাহার ভবিষ্যতের সকল সুখ সৌভাগ্যের আশা নির্মূল হইয়াছে, কিন্তু এই লইয়া শোক করিতে বসে নাই। দুর্দশাকে সে অবিচলিত ধৈর্যে স্বীকার করিয়াছে, সংকল্প করিয়াছে ভালো হইয়া দরিদ্র পিতাকে সঙ্গে করিয়া সে তাহাদের নিভৃত পল্লী গৃহে ফিরিয়ে যাইবে। তাহার সেবা করিয়া সেইখানেই জীবন অতিবাহিত করিবে। ব্রজবাবু বলিয়াছিলেন, রেণু জানে মা তাহার বাঁচিয়া আছে, মা তাহার অগাধ ঐশ্বর্যে সুখে আছে। স্বামীর এই কথাটা তাহার যতবার মনে পড়িল, ততবারই সর্বাঙ্গ ব্যাপিয়া লজ্জায় কণ্টকিত হইয়া উঠিল। ইহা মিথ্যা নয়, কিন্তু ইহাই কি সত্য? মেয়েকে সে দেখে নাই, রাখালের মুখে আভাসে তাহার রূপের বিবরণ শুনিয়াছে। সে নাকি তাহার মায়ের মতোই দেখিতে। নিজের মুখ মনে করিয়া সে ছবি আঁকিবার চেষ্টা করিল, স্পষ্ট তেমন হইল না। তবুও রোগ ও তপ্ত তাহার আপন মুখই যেন তাহার মানসপটে বারবার ফুটিয়া উঠিতে লাগিল। পাড়াগাঁয়ের দুঃখ দুর্দশার কত সম্ভব অসম্ভব মূর্তি যে তাহার কল্পনায় আসিতে যাইতে লাগিল, তাহার সংখ্যা নাই। এবং সমস্তই যেন সেই একটি মাত্র পাণ্ডুর রুগ্ন মুখখানিকেই সর্বদিকে ঘিরিয়া। সংসারে নিরাসক্ত দরিদ্র পিতা ঈশ্বর চিন্তায় নিমগ্ন, কিছুই তাহার চোখে পড়ে না। সেইখানে রেণু একেবারে একা। দুর্দিনে সান্ত্বনা দিবার বন্ধু নাই, বিপদে ভরসা দিবার আত্মীয় নাই। সেখানে দিনের পরে দিন তাহার কেমন করিয়া কাটিবে? যদি কখনো এমনি অসুখে পড়ে, তখন হঠাৎ যদি বৃদ্ধ পিতার পরলোকের ডাক আসে, সেদিন? কিন্তু উপায় নাই। তাহার মনে হইতে লাগিল, পিঞ্জরে রুদ্ধ করিয়া তাহারই চোখের উপর যেন সন্তানকে কাহারা হত্যা করিতেছে। সবিতার চৈতন্য হইল যখন গাড়ি আসিয়া তাহার দরজায় দাঁড়াইল। উপরে উঠিতে ঝি আসিয়া চুপি চুপি বলিল, মা, বাবু বড় রাগ করেছেন। কখন এলেন তিনি? অনেকক্ষণ বড় ঘরে বসে বিমলবাবুর সঙ্গে কথা কইছেন। তিনি কখন এলেন? তিনি
আগে। এখন হঠাৎ সে ঘরে গিয়ে কাজ নেই মা, রাগটা একটু পড়ুক। সবিতা ভ্রুকুটি করিল, কহিল, তুমি নিজের কাজ করোগে। সে স্নান করিয়া কাপড় ছাড়ি বসিবার ঘরে আসিয়া যখন দাঁড়াইল, তখন সন্ধ্যার আলো জ্বালা হইয়াছে। বিমলবাবু দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিলেন, কেমন আছেন আজ? ভালো আছি, বসুন। তিনি বসিলে সবিতা নিজেও গিয়ে একটা চৌকিতে উপবেশন করিল। বিমলবাবু বলিলেন, শুনলুম আপনি দুপুরের পূর্বেই বেরিয়েছিলেন, আজ আপনার খাওয়া পর্যন্ত হয়নি। সবিতা কহিল, না, তার সময় পায়নি। রমণীবাবু মুখ মেঘাচ্ছন্ন করিয়া বসিয়েছিলেন, কহিলেন, কোথায় যাওয়া হয়েছিল আজ? সবিতা কহিল, আমার কাজ ছিল। কাজ সমস্ত দিন? নইলে সমস্ত দিন থাকতে যাব কেন? আগেই তো ফিরতে পারতুম। রমণীবাবু ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, শুনতে পাই আজকাল প্রায়ই তুমি বাড়িতে থাকো না। কাজ কি ছিল একটু শুনতে পাইনি। সবিতা কহিল, না, সে তোমার শোনবার নয়। বিমলবাবু, আজও আপনার যাওয়া হলো না? বিমলবাবু বলিলেন, না, হলো না। জ্যাঠামশাই একটু না সারলে বোধ করি যেতে পারবো না। কথাটা তাহার শেষ হইবা মাত্র রমণীবাবু সরসে বলিয়া উঠিলেন, আমাকে জিজ্ঞাসা করে কি তুমি বাইরে গিয়েছিলে? সবিতা শান্তভাবে উত্তর দিল, তুমি তো তখন ছিলে না। জবাবটা ক্রোধ উদ্রেক করিবার মতো নয়, কিন্তু তিনি রাগিয়েই ছিলেন। তাই হঠাৎ চেঁচাইয়া উঠিলেন, থাকি না থাকি সে আমি বুঝব, কিন্তু আমার হুকুম ছাড়া তুমি এক পা বার হবে না, আজ স্পষ্ট করে বলে দিলুম। শুনতে পেলে? শুনিতে সকলেই পাইলেন। বিমলবাবু সংকোচে ব্যাকুল হইয়া কহিলেন, রমণীবাবু, আজ আমি উঠি, কাজ আছে। না না, আপনি বসুন। কিন্তু এইসব বেলাল্লাপনা আমি যে বরদাস্ত করিনি, তাই শুধু ওকে জানিয়ে দিলুম। সবিতা প্রশ্ন করিল, বেলাল্লাপনা তুমি কাকে বলো? বলি, তুমি যা করে বেড়াচ্ছ তাকে। যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ানোকে। সবিতা কহিল, কাজ থাকলেও যাব না? না, আমি যা বলবো সেই তোমার কাজ, অন্য কাজ নেই। তাই তো এতকাল করে এসেছি সেজবাবু। এখন কি আমাকে তোমার অবিশ্বাস হয়? অবিশ্বাস তাহার প্রতি কোনো দিন হয় না। তবু ক্রোধের উপর রমণীবাবু বলিয়া বসিলেন, হয়, 100 বার হয়। তুমি সীতা না সাবিত্রী যে অবিশ্বাস হতে পারে না? একজনকে ঠকাতে পেরেছ, আমাকে পারো না। বিমলবাবু লজ্জায় ব্যতিব্যস্ত হইয়া উঠিলেন। ইহাদের কলহের মাঝখানে কথা বলাও চলে না। কিন্তু সবিতা স্থির হইয়া বহুক্ষণ পর্যন্ত নিঃশব্দে রমণীবাবুর মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে বলিল, সেজ বাবু, তুমি জানো আমি মিছে কথা বলিনি। আমাদের সম্বন্ধ আজ থেকে শেষ হলো, আর তুমি আমার বাড়িতে এসো না। কলহ বিবাদ ইতিপূর্বেও হইয়াছে,
কিন্তু সমস্তই একতরফা। হাঙ্গামা চেঁচামেচির ভয়ে চিরদিনই সবিতা চুপ করিয়া গেছে, পাছে গোপন কথাটা কাহারও কানে যায়। সেই নতুন বইয়ের মুখের এত বড় শক্ত কথায় রমণীবাবু খেপিয়ে গেলেন, বিশেষত তৃতীয় ব্যক্তির সমক্ষে। মুখখানা বিকৃত করিয়া কহিলেন, কার বাড়ি এ? তোমার বলতে একটু লজ্জা হলো না? কার বাড়ি এ? তোমার। সবিতা তাহার মুখের প্রতি চাহিয়া বহুক্ষণ চুপ করিয়া রহিল। তারপরে আস্তে আস্তে বলিল, হ্যাঁ, আমার লজ্জা হওয়া উচিত সেজবাবু। তুমি সত্যি কথাই বলছো। না, এ বাড়ি আমার নয়, তোমার। তুমিই দিয়েছিলে। কাল আমি আর কোথাও চলে যাব, তখন সবই তোমার থাকবে। 13 বৎসর পরে চলে যাবার দিনে তোমার একটা কপর্দকও আমি সঙ্গে নিয়ে যাব না। সমস্ত তোমাকে ফিরিয়ে দিল। এই কণ্ঠস্বরে রমণীবাবুর চমক ভাঙিল। হতবুদ্ধি হইয়া বলিলেন, কাল চলে যাবে কিরকম? হ্যাঁ, আমি কালই চলে যাব। চলে যাব বললেই যেতে দেব তোমাকে? সবিতা কহিল, আমাকে বাধা দেবার মিথ্যে চেষ্টা করো না সেজবাবু। আমাদের সমস্ত শেষ হয়ে গেছে, এ আর ফিরবে না। এতক্ষণে রমণীবাবুর হুঁশ হইল যে ব্যাপারটা সত্যই ভয়ানক হইয়া উঠিল। ভয় পাইয়া কহিলেন, আমি কি সত্যিই বলেছি নতুন বউ, এ বাড়ি তোমার নয়, আমার? রাগের মাথায় কি একটা কথা বার হয়ে যায় না? সবিতা কহিল, রাগের জন্য নয়। রাগ যখন পড়ে যাবে, হয়তো দেরি হবে, তখন বুঝবে এত বড় বাড়ি দান করার ক্ষতি তোমার সইবে না। চিরকাল কাঁটার মতো তোমার মনে এই কথাটাই ফুটবে যে আমাদের দুজনের দেনা পাওনায় একলা তুমিই ঠকেছ। দাঁড়িপাল্লায় একটা দিক যখন শূন্য দেখবে, তখন অন্যদিকে বাটখারার ভার তোমার বুকে জাঁতার মতো চেপে বসবে। সে সহ্য করার শিক্ষা তোমার হয়নি, কিন্তু আর তর্ক করার জোর আমার নেই। আমি বড় ক্লান্ত। বিমলবাবু, আর বোধ করি দেখা হওয়ার আমাদের অবকাশ হবে না। আমি কালকেই চলে যাব। কোথায় যাবেন সে এখনো জানি নে, কিন্তু যাবার আগে দেখা হবেই। আমি আবার আসব। সবিতা কহিল, সময় পান আসবেন। আজ কিন্তু আমি চললুম। এই বলিয়া সবিতা আজ উভয়কেই নমস্কার করিয়া উঠিয়া গেল। বিমলবাবু বলিলেন, রমণীবাবু, আমারও নমস্কার নিন, চললুম। এত বড় কথাটা জানাজানি হইতে বাকি রহিল না। প্রভাত না হইতেই ভাড়াটেরা সবাই শুনিল কাল রাত্রে কর্তা ও গৃহিণীতে তুমুল কলহ হইয়া গেছে ও নতুন মা প্রতিজ্ঞা করিয়াছেন কালই এ গৃহ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবেন। অন্য কেহ হইলে তাহারা শুধু মৃদু হাসিয়া সকার্যে মন দিত, কিন্তু ইহার সম্বন্ধে তাহা পারিল না। ঠিক যে বিশ্বাস করিতে পারিল তাহাও নয়, কিন্তু বিষয়টা এতই গুরুতর যে সত্য হইলে ভাবনার সীমা নাই। শহরে এত অল্প মূল্যে এমন বাসস্থান যে কোথাও মিলবে না, ভয় এই শুধু নয়, তাহাদের কতদিনের ভাড়া বাকি পড়িয়া আছে এবং
কত ভাবেই না এই গৃহস্বামিনীর কাছে তাহার ঋণী। অনেকে প্রায় ভুলিয়েই গেছে এই গৃহ তাহাদের নিজের নয়। তাহারা সারদাকে ধরিয়া পড়িল এবং সে আসিয়া ম্লান মুখে কহিল, এ কি কথা সবাই আজ বলা বলি করছে মা? সবিতা কহিল, কি কথা সারদা? ওরা বলছে আজই এ বাড়ি থেকে আপনি চলে যাবেন। ওরা সত্যি কথাই বলছে সারদা। সত্যি কথা? সত্যিই চলে যাবেন আপনি? সত্যি চলে যাব সারদা। শুনিয়া সারদা স্তব্ধ হইয়া রহিল। তারপরে ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, কিন্তু কোথায় যাবেন? নতুন মা বলিলেন, সে এখনো স্থির করিনি, শুধু যেতে যে হবে এইটুকুই স্থির করেছি মা। সারদার দু চক্ষু জলে ভরিয়া গেল। কহিল, ওরা কেউ বিশ্বাস করতে পারছে না মা। ভাবছে এ কেবল আপনার রাগের কথা, রাগ পড়লেই মিটে যাবে। আমিও ভাবতে পারি না মা, বিনা মেঘে আমাদের মাথায় এত বড় বজ্রাঘাত হবে। নিরাশ্রয়ে আমরা যে কোথায় ভেসে যাব আমিও ভাবতে পারি না মা। তবু ওরা যা জানে না আমি তা জানি। আমি বুঝতে পেরেছি মা, সম্প্রতি এ বাড়ি আপনার কাছে এত তেতো হয়ে উঠেছে যে সে আর সইছে না। কিন্তু যাব বললেই তো যাওয়া হতে পারে না মা। নতুন মা বলিলেন, কেন পারে না সারদা? এ বাড়ি আমার তেতো হয়ে উঠেছে সম্প্রতি নয়, 12 বছর আগে যেদিন প্রথম এখানে পা দিয়েছি। কিন্তু 12 বছর ভুল করেছি বলে আরও 12 বছর ভুল করতে হবে এ আমি আর মানব না। এ দুর্গতি থেকে মুক্ত হবই। সারদা কহিল, মা, আমার তো কেউ নেই, আমাকে কার কাছে ফেলে দিয়ে যাবেন? নতুন মা বলিলেন, যার স্বামী আছে তার সব আছে সারদা। তুমি কোনো অন্যায়, কোনো অপরাধ করনি। অনুতপ্ত হয়ে জীবনকে একদিন ফিরতেই হবে। দুঃখের জ্বালায় হতবুদ্ধি হয়ে সে যেখানেই পালিয়ে থাক, আবার তোমার কাছে তাকে আসতে হবে। কিন্তু আমার সঙ্গে গেলে সে তো তোমাকে সহজে খুঁজে পাবে না মা। সারদা নত মুখে কহিল, না মা, তিনি আর আসবেন না। এমন কখনো হয় না সারদা, সে আসবেই। না মা, আসবেন না। কিন্তু আজকে নয়, আরেকদিন আপনাকে তার কারণ জানাবো। জানিবার জন্য সবিতা পিড়াপিড়ি করিলেন না, কিন্তু অতি বিস্ময়ে চুপ করিয়া রহিলেন। সারদা বলিতে লাগিল, যেখানেই যান আমি সঙ্গে যাব। আপনি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, কোথাও একলা যাওয়া চলে না। সঙ্গে দাসী একজন চাই। আমি আপনার সেই দাসী মা। নতুন মা বলিলেন, কি করে জানলে সারদা আমি বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ? কে তোমাকে বললে এ কথা? সারদা কহিল, কেউ বলেনি মা, কিন্তু শুধু কি এ কথা আমিই জানি মা? জানে সবাই। এ কথা লেখা আছে আপনার চোখের তারায়, লেখা আছে আপনার সর্বাঙ্গে। আপনি হেঁটে গেলে লোকে টের পায়। বাবুকে একটু সন্দেহের আভাস দিয়েছিলেন কি একটু অপমানের কথা বলেছিলেন, এমন কত ঘরেই তো হয়। কিন্তু সে আপনার সহ্য হলো না, সমস্ত ত্যাগ করে চলে যেতে চাচ্ছেন। বড় ঘরের মেয়ে ছাড়া কি
এত অভিমান কারো থাকে মা? ক্ষণকাল মৌন থাকিয়া সে পুনশ্চ বলিতে লাগিল, ভেতরের কথা সবাই জানে, তবু যে কেউ কখনো মুখে আনতে পারে না, সে ভয়েও নয়, আপনার অনুগ্রহের লোভেও নয়। সে হলে এ ছলনা কোনোদিন না কোনোদিন প্রকাশ পেত। আপনাকে আভাসেও যে কেউ অসম্মান করতে পারে না, সে শুধু এই জন্যেই মা। সবিতা সকৃতজ্ঞ কণ্ঠে স্বীকার করিয়া বলিলেন, তোমরা সবাই যে আমাকে ভালোবাসো সে আমি জানি। সারদা কহিল, কেবল ভালোবাসাই নয়, আমরা আপনাকে বহু সম্মান করি। শুধু আপনি ভালো বলেই করি নে, আপনি বড় বলে করি। তাই জল্পনা করা দূরে থাক, ও কথা মনে ভাবলেও আমরা লজ্জা পাই। সেই আমাদের বিসর্জন দিয়ে কেমন করে চলে যাবেন মা? কেমন করে চলে যাবেন? কিন্তু না গিয়েও যে উপায় নেই সারদা। উপায় যদি না থাকে, আমাদেরও সঙ্গে না গিয়ে উপায় নেই। আর আমি না থাকলে কাজ করবে কে মা? উপায় যদি না থাকে, আমাদেরও সঙ্গে না গিয়ে উপায় নেই। কে মা, সঙ্গে না গিয়ে উপায় নেই? সবিতা বলিলেন, কে করবে জানি নে, কিন্তু বড় ঘর থেকেই যদি এসে থাকি সারদা, তুমিও তেমন ঘর থেকে আসনি যারা পরের কাজ করে বেড়ায়। তোমাকে দাসীর কাজ করতে আমি বা দেব কেন? সারদা জবাব দিল, তাহলে দাসীর কাজ করব না, আমি করব মায়ের সেবা। অপমানের লজ্জায় একলা গিয়ে পথে দাঁড়াবেন। তার দুঃখ যে কত সে আমি জানি, সে আমার সইবে না মা। সঙ্গে আমি যাবই বলিয়া আঁচলে চোখ মুছিয়ে ফেলিল। সে স্পষ্ট করিয়া বলিতে চাহে না, কেবল ইঙ্গিতে বোঝাইতে চায় নিরাশ্রয়ের দুঃখ কত। সবিতার নিজেরও মনে পড়িল সেদিনের কথা, যেদিন গভীর রাত্রে স্বামী গৃহ ছাড়িয়া বাহিরে আসিয়াছিলেন। আজও সে দুঃখের তুলনা করিতে জগতের কোনো দুঃখই খুঁজিয়া পান না। তাহার পরে সুদীর্ঘ 12 বৎসর কাটিল এই গৃহে। এই নরককুণ্ডেও বাঁচার প্রয়োজনে আবার তাহাকে ধীরে ধীরে অনেক কিছুই সঞ্চয় করিতে হইয়াছে। সে সকল সত্যই কি আজ ভার, বোঝা, সত্যই কি প্রয়োজন একেবারে ঘুচিয়াছে? আবার কি নিজেকে তিনি ফিরাইয়া পাইয়াছেন? সারদার সতর্ক বাণী তাহাকে সচেতন করিল। সন্দেহ জাগিল, নির্বিঘ্ন আশ্রয় ত্যাগের নিদারুণ দুঃসাহস হয়তো আজ আর তাহার নাই। পুণ্যময় স্বামীগৃহবাসের বহু স্মৃতি মানসপটে ফুটিয়া উঠিল। ভয় হইল, সেদিনের সেই দেহ, সেই মন, সেই শান্ত পল্লী ভবনের সরল সামান্য প্রয়োজন এই বিক্ষুব্ধ নগরীর অসুচি জীবনযাত্রার ঘূর্ণাবর্তে পাক খাইয়া কোথায় ডুবিয়াছে। কোনো মতেই আর তাহাদের সন্ধান মেলিবে না। মনে মনে মানিতে হইল, সে নতুন বউ আর তিনি নাই। তাহার বয়স হইয়াছে, অভ্যাসের বহু পরিবর্তন ঘটিয়াছে। এ আশ্রয় যে দিয়াছে, তাহার দেওয়া লাঞ্ছনা ও অপমান যত বড় হোক, সে আশ্রয় বিসর্জন দিয়া শূন্য হাতে পথে বাহির হওয়া আজ তাহার চেয়েও কঠিন। কিন্তু হঠাৎ মনে পড়িল, থাকাই বা যায় কি রূপে?
এই লোকটার বিরুদ্ধে তাহার বিদ্বেষ ও ঘৃণা অহরহ পুঞ্জিত হইয়া যে এত বড় পর্বতাকার হইয়াছে, তাহা এতদিন নিজেও এমন করিয়া হিসাব করিয়া দেখেন নাই। মনে হইল সে আসিয়াছে। খাটে বসিয়া পান ও দোক্তায় একটা গাল আবের মতো ফুলাইয়া বারংবার উচ্চারিত সেই সকল অত্যন্ত অরুচিকর সম্ভাষণ ও রসিকতায় তাহার মনোরঞ্জনের প্রযত্ন করিতেছে। তাহার লালসা লিপ্ত সেই ঘোলাটে চাহনি, তাহার একান্ত লজ্জাহীন অতগ্র অধীরতা, এই কামার্ত অতি পৌর ব্যক্তির শয্যা পার্শ্বে গিয়া আবার তাহাকে রাত্রি যাপন করিতে হইবে মনে করিয়া ক্ষণকালের জন্য সবিতা যেন হতচেতন হইয়া রহিলেন। মা! সবিতা চকিত হইয়া সাড়া দিলেন। কেন সারদা? সত্যি সত্যি আজ চলে যাবেন না তো? আজ না হলেও একদিন তো যেতে হবে। কেন যেতে হবে? এ বাড়ি তো আপনার। না, আমার নয়, রমণী বাবুর। এতদিন এই নামটা তিনি মুখে আনিতেন না, যেন সত্যই তাহার নিষিদ্ধ। আজ ছলনার মুখোশ খুলিয়ে ফেলিলেন। সারদা লক্ষ্য করিল, কারণ হিন্দু নারীর কানে ইহা বাজিবেই, এবং হেতুও বুঝিল। বলিল, আমরা তো সবাই জানি এ বাড়ি তিনি আপনাকে দিয়েছিলেন, আর তো এতে তার অধিকার নেই মা। সবিতা বলিলেন, সে আমি জানিনি সারদা। সে আইন আদালতের কথা, মৌখিক দানের কতটুকু সত্য আমি জানিনি। সারদা ভীত হইয়া বলিল, শুধু মৌখিক? লেখাপড়া হয়নি? এমন কাঁচা কাজ কেন করেছিলেন মা? সবিতা চুপ করিয়া রহিলেন। তাহার তৎক্ষণাৎ মনে পড়িল, স্বামীর কাছে যে টাকা গচ্ছিত ছিল, সর্বশান্ত হইয়াও সুদে আসলে সেদিন তাহা তিনি প্রত্যার্পণ করিয়াছেন। সারদা কহিল, রমণীবাবুকে আসতে মানা করেছেন। এখন রাগের উপর যদি তিনি অস্বীকার করেন? সবিতা অবিচলিত কণ্ঠে বলিলেন, তিনি তাই করুন সারদা, আমি তাকে এতটুকু দোষ দেব না। কেবল তার কাছে আমার প্রার্থনা, রাগারাগি হাঁকাহাঁকি করতে আর যেন না তিনি আমার সম্মুখে আসেন। শুনিয়া সারদা নির্বাক হইয়া রহিল। অবশেষে শুষ্ক মুখে কহিল, একটা কথা বলি মা আপনাকে। রমণীবাবুকে বিদায় দিলেন, থাকবার বাড়িটাও যেতে বসেছে। সত্যি কি আপনার কোনো ভাবনা হয় না? সেদিন যখন আমাকে ফেলে রেখে তিনি চলে গেলেন, একলা ঘরের মধ্যে আমি যেন ভয়ে পাগল হয়ে গেলুম। জ্ঞান ছিল না বলেই তো বিষ খেয়ে মরতে চেয়েছিলুম মা, নইলে এত বড় পাপের কাজে তো আমার সাহস হতো না। কিন্তু আপনাকে দেখি সম্পূর্ণ নির্ভয়, কিছুই গ্রাহ্য করেন না। এমনি কি করে সম্ভব হয় মা? বোধহয় সম্ভব হয় শুধু আমাদের চেয়ে আপনি অনেক বড় বলে। সবিতা সগর্বে বলিয়া উঠিলেন, বড় নই মা, কিন্তু তোমার আমার অবস্থা এক নয়। তুমি ছিলে সম্পূর্ণ নিরুপায়, কিন্তু আমি তা নয়। সেদিন যে আমার অনেক টাকার সম্পত্তি কেনা হলো, সে আমার আছে সারদা। সারদা আশ্বস্ত হইয়া জিজ্ঞাসা করিল, তাতে তো কোনো গোলযোগ ঘটবে না মা? সবিতা সগর্বে বলিয়া উঠিলেন, সে যে আমার স্বামীর দান সারদা,
সে যে আমার নিজের টাকা, তাতে গোলযোগ ঘটায় সাধ্যকার। 12 বৎসর সবিতা একাকী, আত্মীয় স্বজনহীন 12টা বৎসর কাটিয়েছে তাহার পরগৃহে। সবিতা কহিলেন, সে যে আমার স্বামীর দান সারদা, তাতে গোলযোগ ঘটায় সাধ্যকার। টাকার বিবরণ দিতে গিয়ে অকস্মাৎ এই মেয়েটির সম্মুখে তাহার এতকালের নিরুদ্ধ উৎস মুখ খুলিয়া গেল। হঠাৎ কি করিয়া স্বামীর সাক্ষাৎ মিলিল। প্রায়ন্ধকার গৃহকোণে কেবলমাত্র ছায়া দেখিয়ে কেমন করিয়া তাহাকে তিনি চিনিয়া ফেলিলেন। তখন কি করিয়া নিজেকে সে সংবরণ করিল, তখন কি তিনি বলিলেন, কি তিনি করিলেন, এই সকল অনর্গল বকিতে বকিতে কিছুক্ষণের জন্য সবিতা যেন আপনাকে হারাইয়া ফেলিলেন। সারদার বিস্ময়ের সীমা নাই। নতুন মার এতখানি আত্মবিস্ফোরণ তাহার কল্পনার অগোচর। নিচে হইতে ডাক আসিল, মাইজি। সবিতা সচেতন হইয়া সাড়া দিলেন, কে? মহাদেব। দারোয়ান উপরে আসিয়া জানাইল, তাহার আদেশ মতো সোফার গাড়ি আনিয়াছে। আধ ঘণ্টা পরে প্রস্তুত হইয়া নিচে নামিয়া দেখিলেন দ্বারের কাছে সারদা দাঁড়াইয়া। সে বলিল, মা, আমি আপনার সঙ্গে যাব। সেখানে রাখাল রাজবাবু আছেন, তিনি কখনো রাগ করবেন না। কেহ সঙ্গে যায় এই ইচ্ছা সবিতার ছিল না। বলিলেন, রাগ হয়তো কেউ করবে না, কিন্তু সেখানে গিয়ে তোমার কি হবে সারদা? সারদা কহিল, আমি সব জানি মা। রেনু অসুস্থ, আমি তাকে একবার দেখে আসব। তার চেয়েও বেশি স্বাদ হয়েছে আমার রেনুর বাপকে দেখার। প্রণাম করে তার পায়ের ধুলো নেব। এই বলিয়া সে সম্মতির অপেক্ষা না করিয়ে গাড়িতে উঠিয়ে বসিল। পথে চলিতে চলিতে সে আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, রেনুর বাপ কিরকম দেখতে মা? সবিতা কৌতুক করিয়া বলিলেন, তোমার কিরকম মনে হয় সারদা? জমকালো ধরনের মস্ত মানুষ? না। সারদা বলিল, না মা, তা মনে হয় না। কিন্তু তখন থেকেই তো ভাবছি কোনো চেহারাই যেন পছন্দ হচ্ছে না। কেন হচ্ছে না সারদা? হচ্ছে না বোধহয় এই জন্যে মা, তিনি তো কেবল রেনুর বাপ নয়, তিনি আপনারও স্বামী যে। মনে মনে কিছুতেই যেন দুজনকে একসঙ্গে মেলাতে পারছি নে। সবিতা হাসিয়া বলিলেন, ধরো যদি এমন হয়। একজন বৃদ্ধ বৈষ্ণব, আমার চেয়ে বয়সে অনেক বড়, মাথায় শিরা, চুলগুলি প্রায় পেকে এসেছে, গৌরবর্ণ, দীর্ঘ দেহ, পূজায় উপবাসে আচারে নিয়মে শীর্ণ, এমন মানুষকে তোমার পছন্দ হয় সারদা? না মা, হয় না। আপনার হয়? না হয়ে উপায় কি সারদা? স্বামী পছন্দ অপছন্দর জিনিস নয়, তাকে নির্বিচারে মেনে নিতে হয়। তুমি বলবে এ হলো শাস্ত্রের বিধি, মানুষের মনের বিধি নয়। কিন্তু এ তর্ক কারা করে জানো মা? তারাই করে যারা সত্যি করে আজও মানুষের মনের খবর পায়নি, যাদের দুর্গতির আগুন জ্বেলে জীবনের পথ হাতড়ে বেড়াতে হয়। সংসার যাত্রায় স্বামীর রূপ,
যৌবনের প্রশ্নটা মেয়েদের তুচ্ছ কথা মা, দুদিনেই হিসেবের বাইরে পড়ে যায়। সারদা অশিক্ষিত হইলেও এমন কথাটাকে ঠিক সত্য বলিয়া গ্রহণ করিতে পারিল না। বুঝিল এ তার পরিতাপের গ্লানি, প্রতিক্রিয়ার অতল আলোড়িত হৃদয়ের ঐকান্তিক মার্জন ভিক্ষা। ইচ্ছা হইল না প্রতিবাদ করিয়া তাহার বেদনা বাড়ায়, কিন্তু চুপ করিয়াও থাকিতে পারিল না। বলিল, একটা কথা ভারী জানতে ইচ্ছে করে মা, কিন্তু। সবিতা কহিলেন, কিন্তু কি মা? প্রশ্ন করে লজ্জা দিতে আর আমাকে চাও না? এই তো, আর লজ্জা বাড়বে না সারদা, তুমি স্বচ্ছন্দে জিজ্ঞাসা করো। তথাপি সারদার কোণটা ঘুঁচে না। সে চুপ করিয়ে আছে দেখিয়ে তিনি নিজেই বলিলেন, হয়তো জানতে চাও এই যদি সত্যি, তবে আমারই বা এত বড় দুর্গতি ঘটল কেন? এর উত্তর অনেক দিন অনেক রকমে ভেবে দেখেছি, কিন্তু আমার গত জীবনের কর্মফল ছাড়া এ প্রশ্নের আজও জবাব পায়নি মা। যদিচ সারদা নিজেও কর্মফল মানে, তথাপি নতুন মার এ উত্তরে তাহার মন সায় দিতে পারিল না। সে চুপ করিয়াই রহিল। সবিতা তাহার মুখের প্রতি চাহিয়া ইহা বুঝিলেন, বলিলেন, আরেক জন্মের অজানা কর্মফলের ঘাড়ে দোষ চাপিয়ে এ জন্মের ভাঙা বেড়ার ফাঁক খুঁজে বেড়াচ্ছি। এত বড় অবুঝ আমি নই মা, এত বড় অবুঝ আমি নই মা। কিন্তু এ গোলক ধাঁধার বাইরের পথই বা কে বার করেছে বলো তো? যে লোকটাকে কাল আমি বিদায় দিলুম, আমার স্বামীর চেয়ে তাকে কখনো বড় মনে করিনি, কখনো শ্রদ্ধা করিনি, কোনোদিন ভালোবাসিনি। তবু তারই ঘরে আমার একটা যুগ কেটে গেল কি করে? এবার সারদা কথা কহিল, সলজ্জে বলিল, আজ না হোক, কিন্তু সেদিনও কি রমণীবাবুকে আপনি ভালোবাসেননি মা? না মা, সেদিনও না, কোনো দিনই না। তবু পদস্খলন হলো কেন? সবিতা ক্ষণকাল মৌন থাকিয়ে ম্লান হাসিয়া বলিলেন, পদস্খলনের কি কেন থাকে সারদা? এ ঘটে আচমকা, সম্পূর্ণ অকারণ নিরর্থকতায়। এই 12-13 বছরে কত মেয়েকেই তো দেখলুম, আজ হয়তো সর্বনাশের পাঁকের তলায় কোথায় তারা তলিয়ে গেছে। সেদিন কিন্তু আমার একটা কথারও তারা জবাব দিতে পারেনি। আমার পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে দু চোখ জলে ভেসে গেছে। ভেবেই পাইনি আপন অদৃষ্ট ছাড়া আর কাকে তারা অভিশাপ দেবে। দেখে তিরস্কার করব কি? নিজেরই মাথা চাপড়ে কেঁদে বলেছি, নিষ্ঠুর দেবতা, তোমার রহস্যময় সংসারে বিনা দোষে দুঃখের পালা গাইবার ভার দিলে কি শেষে এইসব হতভাগীদের পরে? কেন হয় জানিনি সারদা, কিন্তু এমনই হয়। সারদা এবারেও সায় দিল না। মাথা নাড়িয়ে বাঁধা রাস্তার পাকা সিদ্ধান্তের অনুসরণে বলিল, তাদের দোষ ছিল না এমন কথা আপনি কি করে বলছেন মা? সবিতা উত্তর দিলেন না, আর তাহাকে বুঝাইবার চেষ্টা করিলেন না। শুধু নিঃশ্বাস ফেলিয়া জানালার বাইরে শূন্য চোখে পথের দিকে চাহিয়ে রহিলেন। গাড়ি এসে যথাস্থানে থামিল। মহাদেব দরজা খুলিয়া দিতে উভয়ে নামিয়া পড়িলেন।
গাড়ি কালকের মতো অপেক্ষা করিতে অন্যত্র চলিয়া গেল। 17 নম্বর বাড়ির সদর দরজা খোলা ছিল। উভয়ে প্রবেশ করিয়া দেখিলেন নিচে কেহ নাই। সিঁড়ি দিয়ে উপরে উঠিতেই চোখে পড়িল একটি 16-17 বছরের মেয়ে বারান্দায় বসিয়া তরকারি কুটিতেছে। সে দাঁড়াইয়া উঠিয়া অভ্যর্থনা করিয়া বলিল, আসুন আসুন। রেলিংয়ের উপরে আসন ছিল, পাতিয়া দিল এবং সবিতার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। সেই মেয়ে আজ এত বড় হইয়াছে। আসনে বসিয়া সবিতা কিছুতেই নিজেকে সামলাইতে পারিলেন না। উচ্ছ্বসিত অশ্রু বাষ্পে সমস্ত দেহ বারংবার কাঁপিয়া উঠিল এবং পরক্ষণে 2 চক্ষু প্লাবিত করিয়া অনর্গল জল পড়িতে লাগিল। সবিতা বুঝিলেন ইহা লজ্জাকর। হয়তো এ অশ্রুর কোনো মর্যাদা এই মেয়েটির কাছে নাই, কিন্তু সংযমের বাঁধ ভাঙিয়া গেছে। কিছুতেই কিছু হইল না। শুধু জোর করিয়া 2 চোখের উপর আঁচল চাপিয়া মুখ লুকাইয়া বসিয়া রহিলেন। সবিতা যতই চাহিল কান্না চাপিতে, ততই গেল সে শাসনের বাহিরে। ঝঞ্ঝা ক্ষুব্ধ আপ্রান্ত আলোড়িত সাগর জল কিছুতেই যেন শেষ হইতে চাহে না। মেয়েটি কিন্তু সান্ত্বনা দিবার চেষ্টা করিল না। দুর্বল ক্লান্ত হাতে যেমন ধীরে ধীরে তরকারি কুটিতেছিল, তেমনি নীরবে কাজ করিতে লাগিল। অবশেষে ক্রন্দনের উদ্দামতা যদিচ শান্ত হইয়া আসিল, কিন্তু মুখের আবরণ সবিতা কিছুতেই ঘুচাইতে পারেন না। সে যেন আটিয়া চাপিয়া রহিল। কিন্তু এমন করিয়া কতক্ষণ চলে? সকলের অস্বস্তি ভিতরে ভিতরে দুঃসহ হইয়া উঠিতে থাকে। তাই বোধ হয় শারদাই প্রথমে কথা কহিয়া উঠিল। বোধ হয় যা মনে আসিল তাই বলিল, আজ তুমি কেমন আছো দিদি? ভালো আছি। জ্বর আর হয়নি? না, আমি তো টের পাইনি। ডাক্তার এখনো আসেননি? না, তিনি হয়তো ওবেলা আসবেন। শারদা একটু ভাবিয়া কহিল, কই রাখাল বাবুকে তো দেখছি নে, তিনি কি বাড়ি নেই? না, তিনি পড়াতে গেছেন। তোমার বাবা? তিনি সকালে বেরিয়েছেন, বলে গেছেন ফিরতে দেরি হবে। শারদার কথা শেষ হইয়া আসিল। এবার সে যে কি বলিবে ভাবিয়া পাইল না। শেষে অনেক সংকোচের পরে জিজ্ঞাসা করিল, ইনি কে? তুমি চিনতে পেরেছ রেনু? চিনব কি করে? আমার তো মুখ মনে নেই। বুঝতেও পারোনি? রেনু মাথা নাড়িয়ে বলিল, তা পেরেছি, রাজুদা বলে গেছেন, কিন্তু আপনি কে বুঝতে পারছি না। শারদা নিজের পরিচয় দিয়া কহিল, নাম আমার শারদা, তোমার মার কাছে থাকি। রাখালবাবু আমাকে জানে। আমার কথা কি তিনি তোমার কাছে কখনো বলেননি? না, এসব কথা আমাকে তিনি বলবেন কেন? বলা তো উচিত নয়। এইবার শারদার মুখ একেবারে বন্ধ হইল। তাহার বুদ্ধি বিবেচনায় যতটা সম্ভব সে কথা চালাইয়াছে, আর অগ্রসর হইবার মতো সে খুঁজিয়া পাইল না।
মিনিট খানেক নীরবে কাটিলে রেনু উঠিয়া গেল, কিন্তু একটু পরেই একটি ঘটি হাতে করিয়া ফিরিয়া আসিয়া কহিল, মা, পা ধোয়ার জল এনেছি, উঠুন। এই আহ্বানে সবিতা পাগলের মতো অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া মেয়েকে বুকে টানিয়া লইলেন। কিন্তু কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই স্খলিত হইয়া তিনি সংজ্ঞা হারাইয়া মাটিতে লুটাইয়া পড়িলেন। মিনিট কয়েক পরে জ্ঞান ফিরিলে দেখিলেন তাহার মাথা সারদার করে এবং সম্মুখে বসিয়া মেয়ে পাখা দিয়ে বাতাস করিতেছে। রেনু বলিল, মা, আহ্নিকের জায়গা করে রেখেছি, একবার উঠতে হবে যে। শুনিয়া তাহার দুই চোখের কোণ দিয়ে শুধু জল গড়াইয়া পড়িল। রেনু পুনশ্চ কহিল, সারদা দিদি বলছিলেন আপনি 4-5 দিন কিছু খাননি। একটু মিছরি ভিজিয়ে দিয়েছি মা, এইবার উঠে খেতে হবে। কিন্তু চুলগুলি সব ধুলোয় জলে লুটোপুটি করে একাকার হয়েছে। সে কিন্তু আমার দোষ নয় মা, সারদা দিদির। হ্যাঁ মা, আপনার চুলগুলি যেন কালো রেশম, কিন্তু আমার এরকম শক্ত হলো কেন মা? ছেলেবেলায় খুব কষে বুঝি মুড়িয়ে দিয়েছিলেন, পাড়া গায়ের ওই বড় দোষ। সবিতা হাত বাড়াইয়া মেয়ের মাথায় হাত দিলেন। কয়দিনের জ্বরে তাহার এলোমেলো চুলগুলি রুক্ষ হইয়া উঠিয়াছে। অনেকক্ষণ ধরিয়া আঙুল দিয়ে নাড়াচাড়া করিলেন। অনেকবার কথা বলিতে গিয়া গলায় বাঁধিল। শেষে মাথাটি বুকের উপর টানিয়া লইয়া তিনি অবিশ্রান্ত অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। যে কথা কণ্ঠে বাঁধিয়াছিল তাহা কণ্ঠে চাপা রহিল। কথা বাহির না হোক, কিন্তু এই অনুচ্চারিত ভাষা বুঝিতে কাহারও বাকি রহিল না। মেয়ে বুঝিল, সারদা বুঝিল, আর বুঝিলেন তিনি সংসারে কিছুই যাহার অজানা নয়। এইভাবে কিছুক্ষণ থাকিয়া সবিতা উঠিয়া বসিলেন। মেয়ে তাহাকে নিচে স্নানের ঘরে লইয়া গিয়া পুনরায় স্নান করাইয়া আনিল। জোর করিয়া আহ্নিকে বসাইয়া দিল এবং তাহা সমাপ্ত হইলে তেমনি জোর করিয়াই তাহাকে মিছরির শরবত পান করাইল। রেনু বলিল, মা, এইবার যাই, রাঁধিকে, আপনাকে কিন্তু খেতে হবে। যদি না খাই। রেনু মৃদু হাসিয়া বলিল, তাহলে আপনার পায়ে মাথা খুঁড়ব, না খেয়ে আপনি নিস্তার পাবেন না। নিস্তার পেতে চাইনি মা, কিন্তু তুমি নিজে যে বড় দুর্বল, এখনো যে পথ্যি করনি। রেনু বলিল, সকালে একটু মিছরি খেয়ে জল খেয়েছি, আজ আর কিছু খাবো না। একটু দুর্বল সত্যি, কিন্তু না রাঁধলেই বা চলবে কেন মা? রাজুদার আসতে দেরি হবে, বাবাও ফিরবেন অনেক বেলায়। না রাঁধলে এতগুলি লোকে খেতে পাবে না যে। তাছাড়া আমাকে ঠাকুরের ভোগ রাঁধতেও হবে। এই বলিয়া সে রেলিংয়ের উপর হইতে গামছাখানা কাঁধে ফেলিতেই সবিতা চমকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি নাইতে যাচ্ছ রেনু? রেনু হাসিয়া বলিল, মা, ভুলে গেছেন? আপনি কি কখনো না নিয়ে ভোগ রেঁধেছিলেন নাকি? সবিতার মুখে এ কথার উত্তর আসিল না। সারদা বলিল, কিন্তু আবার জ্বর হতে পারে তো রেনু। রেনু মাথা নাড়িয়ে বলিল,
বোধহয় হবে না, আমি ভালো হয়ে গেছি। আর হলেই বা কি করব সারদা দিদি? যতক্ষণ ভালো আছি করতে হবে তো, আমাদের করবার তো আর কেউ নেই। উত্তর শুনিয়ে উভয়ই নীরব হইয়া রহিলেন। রান্না সামান্যই, কিন্তু সেটুকু সারিতে যে রেণুর কতখানি ক্লেশবোধ হইতেছিল তাহা অতিশয় স্পষ্ট। জ্বরে অবসন্ন 7-8 দিনের উপবাসে একান্ত দুর্বল। মেয়েটা মরিয়া মরিয়া চোখের সম্মুখে কাজ করিতে লাগিল। মা চুপ করিয়া বসিয়া দেখিলেন, কিন্তু কিছুই করিবার নাই। এ জীবনে পারিবারিক বন্ধন যে এমন করিয়া ছিঁড়িয়াছে, ব্যবধান যে এত বৃহৎ, এমন প্রত্যক্ষ উপলব্ধি করার অবকাশ বোধ করি সবিতার আর কিছুতে মিলিত না, যেমন আজ মিলিল। রান্না শেষ হইল। সারদাকে উদ্দেশ্য করিয়া রেণু কহিল, বাবার ফিরতে পুজো আহ্নিক শেষ হতে আজ বেলা পড়ে যাবে। আপনি কেন মিথ্যে কষ্ট পাবেন সারদা দিদি, খেয়ে নিন। বাবা বলেন, এমনতর অবস্থায় সংসারে একজন উপবাস করে থাকলেই আর দোষ হয় না। সত্যি নয় মা? এই বলিয়া সে মায়ের দিকে চাহিয়া উত্তরের জন্য অপেক্ষা করিয়া রহিল। সবিতা জানেন, তাহাদের বৃহৎ পরিবারে বাধ্য হইয়াই একদিন এ নিয়ম প্রচলিত হইয়াছিল। ঠাকুরের পূজারী ব্রাহ্মণ নিযুক্ত থাকিলেও ব্রজবাবু সহজে এ কাজ কাহারও প্রতি ছাড়িয়ে দিতে চাহিতেন না। অথচ চিরদিন ঢিলা স্বভাবের লোক বলিয়া পূজায় তাহার প্রায় অযথা বিলম্ব ঘটিয়া যাইত। কিন্তু মেয়ের প্রশ্নের উত্তরে কি যে তাহার বলা উচিত তাহা ভাবিয়া পাইলেন না। জবাব না পাইয়া রেণু বলিতে লাগিল, কিন্তু আমার নতুন মার বেলা সইত না। খেতে একটু দেরি হলেও তিনি ভয়ানক রেগে যেতেন। বাবা তাই আমাকে একদিন দুঃখ করে বলেছিলেন যে দেশের বাড়িতে কতদিন যে আপনার এবেলা খাওয়া হতো না, উপোস করে কাটাতে হতো তার সংখ্যা নাই। কিন্তু কোনোদিন রাগ করে বলেননি ঠাকুর বিলিয়ে দিতে। সারদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কি ঠাকুর বিলিয়ে দিতে বলেন নাকি? হ্যাঁ, কতদিন বলেন গঙ্গায় ফেলে দিয়ে আসতে। তোমার বাবা কি বলেন? সারদার প্রশ্নের উত্তর সে মাকেই দিল। বলিল, আমার বয়স তখন 9 বছর। বাবা ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখি তার চোখ দিয়ে জল পড়ছে। আমাকে কাছে বসিয়ে আদর করে বললেন, আমার গোবিন্দর সব ভার ছিল একদিন তোমার মায়ের উপর। আজ থেকে তুমি তার কাজ করবে, পারবে তো মা? বলল, পারবো বাবা। তখন থেকে আমি ঠাকুরের কাজ করি। পুজো না হওয়া পর্যন্ত আমি বাড়িতে না খেয়ে থাকি। কিন্তু আজ থাকতুম না মা। জ্বরের ভয় না থাকলে আপনাকে বসিয়ে রেখে আমরা সবাই মিলে আজ খেয়ে নিতুম। এই বলিয়া সে হাসিতে লাগিল। ভাবিও দেখিল না ইহা কত দূর অসম্ভব এবং কি মর্মান্তিক আঘাতই তাহার মাকে করিল। সবিতা আর একদিকে চাহিয়া নীরবে বসিয়া রহিলেন। একটা কথারও উত্তর দিলেন না। মেয়ে যাহাই বলুক, মা জানেন এ গৃহের আর তিনি কেহ নহেন। পারিবারিক নিয়ম পালনে আজ তাহার খাওয়া না খাওয়া
সম্পূর্ণ অর্থহীন। রেণু সারদাকে ঠাকুর দেখাইতে লইয়া গেল। সবিতা সেইখানেই চুপ করিয়া বসিয়া রহিলেন। মেয়েটা কতটুকু বা বলিয়াছে? তাহার বিমাতার উত্তক্ত চিত্তের সামান্য একটুখানি বিবরণ ঠাকুর দেবতায় হতশ্রদ্ধার তুচ্ছ একটা উদাহরণ। এই তো এমন কত ঘরেই তো আছে, অভাবিতও নয়, হয়তো বিশেষ দোষেরও নয়, তথাপি এই সামান্য বস্তুটাই তাহার কল্পনায় 12 বছরের অজানা ইতিহাস চক্ষের পলকে দাগিয়ে দিয়ে গেল। এই স্ত্রীলোকটি হয়তো তাহার স্বামীকে একটা মুহূর্তের জন্যও বুঝে নাই। তাহার কতদিনের কত মুখ ভার, কত চাপা কলহ, কত ছোট ছোট সংঘর্ষের কাঁটায় অনুবিদ্ধ কত শান্তহীন দিন, কত বেদনা বিক্ষত দুঃখময় স্মৃতি, এমনি করিয়েই এই স্নেহ শ্রদ্ধাহীনা গোপন স্বভাবা নারীর একান্ত সান্নিধ্য ও শাসনে এই দুটি প্রাণীর, তাহার স্বামী ও কন্যার, দিনের পর দিন কাটিয়া আজ দুর্দশার শেষ সীমায় আসিয়া ঠেকিয়াছে। অথচ কিসের জন্য? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় করিয়া বেঁধিল সবিতাকে। যে ভার ছিল স্বভাবত তাহারই আপনার, সে বোঝা যদি অপরে বহিতে না পারে, সে দোষ কি তাহাকে দিবার? তাহার নিজের ছাড়া অপরাধ কার? অধর্মের মার যে এমন নির্দয়, একাকী এত দুঃখ যে সংসারে সৃষ্টি করা যায়, তাহার মূর্তি যে এত কদাকার, ইতিপূর্বে এমন করি আর সে উপলব্ধি করে নাই। গ্লানি ও ব্যথার গুরুভারে তাহার নিঃশ্বাস পর্যন্ত যেন রুদ্ধ হইয়া আসিল। তথাপি প্রাণপণ বলে কেবলই মনে মনে বলিতে লাগিল, ইহার প্রতিকার কি নাই? সংসারে চিরস্থায়ী তো কিছুই নয়, শুধু কি তাহার দুষ্কৃতি জগতে অবিনশ্বর? কল্যাণের সকল পথ চিররুদ্ধ করিয়ে কি শুধু সেই বিদ্যমান রহিবে? কোনো দিনই তাহার ক্ষয় হইবে না? মা, বাবা এসেছেন। সবিতা মুখ তুলিয়ে দেখিলেন সম্মুখে দাঁড়াইয়া ব্রজবাবু। মুহূর্তের জন্য সে সমস্ত বাধা ব্যবধান ভুলিয়া গেল। উঠিয়া দাঁড়াইয়া বলিল, এত দেরি করলে যে? বাইরে বেরুলে কি তুমি ঘর সংসারের কথা চিরকালই ভুলে যাবে? দেখো তো বেলার দিকে চেয়ে। ব্রজবাবু মহা অপ্রতিভ ভাবে বিলম্বের কৈফিয়ত দিতে লাগিলেন। সবিতা বলিলেন, কিন্তু আর বেলা করতে পাবে না। ঠাকুর পুজোটি আজ কিন্তু তোমাকে সংক্ষেপে সারতে হবে, তা বলে দিচ্ছি। তাই হবে নতুন বউ, তাই হবে। রেনু, দে তোমা আমার গামছাটা, জামাটা ছেড়ে চট করে নিয়ে আসি। না বাবা, তুমি একটু জিরো, দেরি যা হবার হয়েছে, আমি তামাক সেজে দিই। মা ও পিতা উভয়ই কন্যার মুখের প্রতি চাহিয়ে দেখিলেন। ব্রজবাবু কহিলেন, মেয়ে নইলে বাপের উপর এত দরদ আর কারো হয় না নতুন বউ, ওর কাছে তুমি ঠকলে। এই বলি তিনি হাসিলেন। সবিতা কহিলেন, ঠকতে আপত্তি নেই মেজকর্তা, কিন্তু এই একমাত্র সত্যি নয়, সংসারে আরেকজন আছে, তার কাছে মেয়েও লাগে না, মাও না। এই বলিয়া তিনিও হাসিলেন। এই হাসি দেখিয়ে ব্রজবাবু হঠাৎ যেন চমকিয়ে গেলেন, কিন্তু আর কোনো কথা না বলিয়া জামা কাপড় ছাড়িতে ঘরে চলিয়া গেলেন।
সেদিন খাওয়া দাওয়া চুকিল প্রায় দিনান্ত বেলায়। ব্রজবাবু বিছানায় বসিয়া তামাক টানিতেছিলেন। সবিতা ঘরে ঢুকিয়ে মেঝের উপর একধারে দেয়াল ঠেস দিয়া বসিলেন। ব্রজবাবু বলিলেন, খেলে? হাঁ। মেয়ে অযত্ন অবহেলা করেনি তো? না। ব্রজবাবু ক্ষণিক স্থির থাকিয়া বলিলেন, গরিবের ঘর, কিছুই নেই, হয়তো তোমার কষ্ট হলো নতুন বউ। নমস্কার। শেষের পরিচয় আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।